নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাই। তানাশাহি নেই চলেগি এই শিরোনামে আমি যে মেগা সিরিয়াল তৈরি করে চলেছি, আজ তার নবম কিস্তি। অষ্টম কিস্তিতে আমি আপনাদের বলেছিলাম ইন্দিরা গান্ধীর জমানায় কিভাবে সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিত্য ঠোকাঠুকি একটা রুটিনে পর্যবসিত হয়েছিল। প্রধান বিচারপতি সিকরি তিনি একসময় এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে সোজা প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখে বসেন, যেটা কিন্তু একটা বেনজির ঘটনা। ইন্দিরা গান্ধীও তার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সেই চিঠির জবাব দিয়েছিলেন। এই পারস্পরিক চিঠির আদান প্রদান নিয়ে আমি গতদিন বলেছি। এখন বিবাদের মূল বিষয়টা কী ছিল, খুব সংক্ষেপে প্রাঞ্জল করে বলতে গেলে সেটা ছিল যে সংবিধান সংশোধনের ক্ষমতা সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের ব্যাখ্যার সঙ্গে ইন্দিরা গান্ধীর পার্লামেন্টের ব্যাখ্যা কিছুতেই খাপ খাচ্ছিল না। গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছিল যে নাগরিকের মৌলিক অধিকার খর্ব করার বা কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার সংসদের নেই। এটাকেই প্রণববাবু বম্বশেল অফ এ জাজমেন্ট বলেছিলেন। পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার এই গোলকনাথ মামলা নিয়ে প্রতিক্রিয়া কি? উনি বলেছিলেন, দেখ, জাজমেন্ট ওয়াজ ভেরি ওয়েল রিজনড, এ নিয়ে কোনো মতদ্বৈদের অবকাশই থাকতে পারে না, কিন্তু ইট অ্যাপিয়ার টু বি টু ক্লোজ ফর কমফর্ট। যত ওয়েল রিজনডই হোক, আমরা তো রাজনীতি করে খাই, অতএব এইরকম একটা রায় যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা তো আমাদের অস্বস্তির কারণ হবেই। দেখুন, আগেই আপনাদের বলেছি প্রণব মুখোপাধ্যায় পারতপক্ষে ইন্দিরা গান্ধী জমানার কোনো বিষয় নিয়ে রূঢ় সমালোচনা বলতে যা বোঝায় সেটা করেননি, জীবদ্দশায় নয়। এমনকি আত্মজীবনীতেও একজন বিশ্বস্ত অনুগত ভক্ত সৈনিকের আত্মকথাই পড়ছি বলে মনে হয়। একটি ক্ষেত্রে তিনিও ব্যতিক্রম করতে বাধ্য হয়েছেন, সেটা হলো বিচার বিভাগের সঙ্গে ইন্দিরা গান্ধীর সরকারের সংঘাত। বিশেষ করে সেই সময় যারা আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, একজন সরকারিভাবে গোখেল, বাকি দুজন বেসরকারিভাবে কুমার মঙ্গলম আর সিদ্ধার্থ শঙ্কর রায়, তাঁরা যে অত্যন্ত অন্যায় সব কাজ করেছিলেন, প্রণববাবু একথা অকপটে স্বীকার করে গেছেন। যেমন এই 3 ব্যারিস্টারের ট্রিনিটি সম্পর্কে তিনি বলছেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই অনধিকার চর্চা করা হয়েছিল এবং তার ফলে বিচারপতি মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। জরুরি অবস্থার সময় এই হস্তক্ষেপ প্রায় কলঙ্কজনক বিন্দুতে পৌঁছে গিয়েছিল। এর চেয়ে কড়া কথা আর কি হতে পারে? প্রণববাবু লিখছেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বাংলা করে। সে সময় অসংখ্য বিচারপতিকে গণহারে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করে দেওয়া হয়েছিল। একই দিনে 16 জন বিচারপতিকে
বদলি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সঙ্গত কারণেই সাধারণ মানুষের মনে হয়েছিল এ কাজ করা হচ্ছে বিচার বিভাগকে সবক শেখাতে। দেখুন, সত্যের খাতিরে একথা কবুল করা ভালো যে ভারতবর্ষে আমাদের সংবিধানটি গৃহীত হওয়ার প্রায় অব্যবহিত পর থেকে তার বিবিধ ধারা সংশোধনের প্রক্রিয়াটাও শুরু হয়েছিল। নেহেরুর আমলেও হয়েছিল, এবং নেহেরুর আমলেও সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের মতবিরোধ অনেক সময় সংসদের ডিবেটে পরিলক্ষিত হতো। তবে সেটা অন্য জমানা ছিল তো। ফলে নেহেরুর সংসদের সমালোচনা ছিল অত্যন্ত পরিশীলিত, ভাবগম্ভীর, কদাচ শিষ্টাচারের লক্ষণ রেখা তারা অতিক্রম করতেন না। এই যে আবরু, সেটা ইন্দিরা গান্ধীর জমানায় একেবারে নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। 1971 সালে ক্ষমতায় আসার পরে, তার আগে থেকেই ইন্দিরা গান্ধীর লক্ষ্য হয়ে দাঁড়ায় যেন তেন প্রকারেণ বিচার বিভাগকে আমাদের বশে আনতে হবে। সেই অস্বাস্থ্যকর ঐতিহ্য, যার গোড়াপত্তন ইন্দিরা গান্ধী করেছিলেন, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি সেই প্রবণতা বন্ধ হয়ে গেছে? যদি সেটা বলি তা হবে আত্মপ্রবঞ্চনার সামিল। হ্যাঁ, এ কথা ঠিক যে জরুরি অবস্থার প্রাক্কালে বা জরুরি অবস্থার সময় সরকার যেভাবে দৃশ্যতই পাবলিকলি বিচারপতিদের হেনস্থা করেছিল, এখন সেটা করা হয় না। এখন পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামের সুপারিশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিজের স্বার্থ রক্ষার কথাটা বিবেচনা করে, এবং তারা যা চায় শেষ পর্যন্ত সেটাই হয়। তার মানে an independent judiciary or a fiercely independent judiciary is an anathema for India's ruling class, beginning from 1950 till date. অথচ বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের প্রাণভোমরা। বিচার বিভাগ যদি সরকারের দাসানুদাস হয়ে পড়ে, তাহলে সে দেশে গণতন্ত্র আছে বলে কেউ দাবি করতে পারবে না। এই যে ভারতের রাজনীতিতে কমিটেড জুডিশিয়ারির তত্ত্বটি আমদানি করেছিলেন কে বলুন তো? সেই মোহন কুমার মঙ্গলম। সম্ভবত তার ধারণা ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নে বিচার বিভাগের যেমন কোনো নিজস্ব স্বাধীনতা নেই, তারা দল ও সরকারের একটি প্রশাখা হিসেবেই কাজ করে, তেমনটি ভারতেই বা কেন করা যাবে না? অন্যভাবে বলতে গেলে সংসদ যে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে, তাদের নীতি বা কর্মপদ্ধতির সঙ্গে সঙ্গত করতে হবে বিচারপতিদের। সরকারি নীতি বাস্তবায়িত করার পথে তারা কোনো রকম অন্তরায় সৃষ্টি করতে পারবেন না। এটা সম্ভব করা প্রয়োজন শাসকের
স্তাবকের মতো আচরণ করবেন এমন সব বিচারপতিকে নিয়োগ করা এবং যারা বিরোধিতা করবেন তাদের নানাভাবে অপদস্থ করে কাজ ছেড়ে দিতে বাধ্য করা। অর্থাৎ মোহন কুমার মঙ্গলম and his tribe wanted to transplant into India what existed in a totalitarian system. সোভিয়েত ইউনিয়নে যদি সে দেশের বিচার বিভাগ ক্রেমলিনের আজ্ঞাবহ দাস হয়, তাহলে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট কি এমন তালেবার এসছে যে তারা সংসদের পদানত হয়ে থাকবে না? এতদিন পরে এইসব কথা ভাবলে সত্যি আমার তো অন্তত খুব অবিশ্বাস্য লাগে। আরও বিশেষ করে এই কারণে যে সে সময় যারা আইন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন তারা প্রত্যেকেই কিন্তু খুব উচ্চশিক্ষিত, বিলেতে লেখাপড়া করে বড় হওয়া, লিবারাল ডেমোক্রেসির যাবতীয় সুফল তারা ভোগ করেছিলেন। ভারতবর্ষে যে একটা 1917 সালের মতো রুশ বিপ্লব হয়নি, অতএব এখানে কোনো একনায়কতন্ত্র চলবে না, এই সামান্য বোধটুকু কুমার মঙ্গলমের মতো নেতা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো আইনজ্ঞ বা গোখেলের মতো আইন বিশারদ কি করে বিস্মৃত হয়েছিলেন? দেখুন, সাদা চোখে দেখলে এর একটাই ব্যাখ্যা হয়, সেটা হলো একটা ইংরেজিতে কথা আছে না, পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। Corruption does not always mean financial corruption. এই দুর্নীতির যে সংজ্ঞা বা দোতনা সেটা কিন্তু অনেক ব্যাপকতর। ক্ষমতার অপব্যবহার যখন হয় তখন সেটাও আসলে অ্যাবসলিউট পাওয়ারের অপপ্রয়োগ। আমার ধারণা এই তাবড় তাবড় কংগ্রেসি নেতা কিছুটা ইন্দিরা গান্ধীকে তেল দেওয়ার জন্য, বাকিটা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়ার কারণে এই রকম আত্মঘাতী সব সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা আবার বুক বাজিয়ে ভারতীয় সংসদে দাঁড়িয়ে নিত্য নৈমিত্তিকভাবে জাহিরও করতেন। তবে হ্যাঁ, মোহন কুমার মঙ্গলমের এইটুকু অনেস্টি ছিল যে তিনি যা চাইতেন সেটা মন খুলে বলে দিতেন। আসলে ভারতবর্ষের সব কয়টি রাজনৈতিক দলের চাওয়া একই। এমন কোনো রাজনৈতিক দল নেই যারা শাসন ক্ষমতায় এলে বিচার বিভাগকে তাদের বন্ধু বলে মনে করে। রাজ্যগুলির ক্ষেত্রে তাদের সঙ্গে বৈরিতা থাকে হাইকোর্টের, কেন্দ্রে থাকলে সুপ্রিম কোর্টের। এটাই হকিকত। তবে অতীতের সঙ্গে আজকে বর্তমান দিনের আরেকটা বড় তফাৎ হলো সর্বোচ্চ আদালত কিন্তু
এখন আর শাসকের রক্তচক্ষুকে ততটা ভয় পায় না। নিজেদের স্বাধীনতা কিংবা অধিকার রক্ষায় তারা এখন অনেক বেশি সজাগ ও সক্রিয়। সম্পূর্ণ তা বলছি না। কেন্দ্রে কোনো সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে তাদের তৈরি করা চাপ একেবারে হেলায় উড়িয়ে দেবেন, সেই ক্ষমতা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নেই। কিন্তু তার মানে এই নয় যে বশংবদ না হলে আমি বিচারপতি থাকতে পারবো না। সেই জমানারও কিন্তু অবসান অবশ্যই হয়েছে। এই তো সেদিনই, কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর সরকারও চেষ্টা করেছিলেন নতুন বিল এনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অধিকারকে আইনি বৈধতা দিতে। অর্থাৎ কলেজিয়াম উঠে যাবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে মেজরিটি হবে ফ্রম এক্সিকিউটিভ, আর শিবরাত্রি সলতের মতো টিম টিম করে একা থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2:1 রেশিওতে সেই কমিটি যাকে পছন্দ তাকেই বিচারপতি হিসেবে মনোনয়ন দেবে। কিন্তু সরকারের দুর্ভাগ্য, সুপ্রিম কোর্ট তার তৎক্ষণাৎ খারিজ করে দিয়েছে। এই যে সাহস, এটা কিন্তু আমাদের বিচার বিভাগ অর্জন করেছে বা আয়ত্ত করেছে ইন্দিরা গান্ধীর সময় থেকে বারে বারে শুধু অগ্নি পরীক্ষা দিতে দিতে। ফলত ওই একবার উদ্যোগ নেওয়ার পরে নরেন্দ্র মোদীর মতো মানুষও কিন্তু আর উপাতে হাঁটেননি। এই যে কুমার মঙ্গলম, এর সম্পর্কে দু চার কথা বলা খুব দরকার। তিনি আসলে কুমার মঙ্গলম নামের এক জনপদের, যেটা তামিলনাড়ুর অংশ, জমিদার বংশের সন্তান ছিলেন। তার আসলে নাম হলো মোহন, আর কুমার মঙ্গলমটা হচ্ছে গ্রামের নাম, জুড়ে হলো মোহন কুমার মঙ্গলম। তার জন্ম হয়েছিল লন্ডনে, লেখাপড়া স্কুল স্তরে ইটানে, যেখানে নেহরুরও লেখাপড়া হয়েছিল, পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে ব্যারিস্টারি পাশ করেন লন্ডনেরই ইনার টেম্পল থেকে। জ্যোতি বসু কিংবা ভূপেশ গুপ্তর মতো বিলেতে ছাত্রাবস্থায় তিনি কমিউনিজমে দীক্ষিত হন। ইন্দিরা ফিরোজ গান্ধীর সঙ্গে তখন থেকেই তার গভীর ব্যক্তিগত সখ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ম্যাড্রাস কনস্পিরেসি কেসে দেশবিরোধী পুস্তিকা প্রকাশ ও বিতরণের জন্য মোহন কুমার মঙ্গলমকে গ্রেফতার করা হয়। জেল থেকে বেরিয়ে কমিউনিস্টদের পত্রিকা পিপলস ওয়ারের সম্পাদনা শুরু করেন তিনি। তাঁর উদ্যোগেই কিছুকাল পরে পত্রিকাটির নাম বদলে হয় পিপলস এজ। স্বাধীনতার অব্যবহিত পরে সাবেক মাদ্রাজ প্রেসিডেন্সিতে যে কৃষক বিদ্রোহ শুরু হয়, জমিদার সন্তান মোহন তাতে জড়িয়ে পড়ে ফের জেলবন্দি হন।
কিন্তু 60-এর দশকের গোড়া থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। 1967 সালে তামিলনাড়ুতে ডিএমকে সরকার ক্ষমতাসীন হওয়ার পরে মোহন চলে আসেন ইন্দিরার নেতৃত্বাধীন কংগ্রেসে। সেই থেকে 1973 সালে মাত্র 56 বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রীর ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলসফার। ইন্দিরার সে সময়ের থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম সদস্য। তাত্ত্বিক সমাজবাদী রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি লেখক, গবেষক, বিশ্লেষক হিসেবেও মোহন জীবিতাবস্থায় বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। চীন, জার্মানি, ইরান সহ দুনিয়ার নানা দেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে তিনি লিখেছেন কংগ্রেসের অন্দরে কমিউনিস্টদের নিয়েও। ইন্দিরার আমলে বিচার বিভাগের সঙ্গে সংসদ ও সরকারের যে সংঘাতের পর্ব শুরু হয়, তার প্রধান মন্ত্রণাদাতা ছিলেন কিন্তু মোহন কুমার মঙ্গলমই। আর তিনি ছিলেন বাংলার জামাই। তার সহধর্মিণী কল্যাণী ছিলেন অজয় মুখোপাধ্যায় ও বিশ্বনাথ মুখোপাধ্যায়ের অনুজা। 80-র দশকে দিল্লিতে থাকাকালীন দেখেছি মোহন কল্যাণীর একমাত্র পুত্র রঙ্গরাজন বাংলা বলতে পারতেন গড়গড় করে। সংসদে দাঁড়িয়ে বিচার বিভাগ কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তোপ দাগতে গোখেল কিংবা সিদ্ধার্থবাবুর তুলনায় কুমার মঙ্গলম কখনো পিছিয়ে থাকতেন না। যেমন গোলকনাথ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বিচারপতিদের বিরুদ্ধে বলতে গিয়ে তার মন্তব্য ছিল, হাইকোর্ট, এই রায়ের মর্মার্থ হল ভারতের মানুষকে বিশ্বাস করা যাবে না, তাদের জনপ্রতিনিধিদেরও বিশ্বাস করা যাবে না, শুধু বিচারালয়ে বসে থাকা 11 জন ভদ্র মহোদয়কেই বিশ্বাস করা যাবে। আমাদের উদ্দেশ্য হল এই বিশ্বাসটির মূলেই কুঠারাঘাত করা। তাঁর স্পষ্ট মত ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের মজ্জাগত রক্ষণশীলতাই একমাত্র কারণ তাঁদের শ্রেণী অবস্থানের, এবং তাঁদের রায়ে সেই দর্শন প্রতিফলিত হয়ে চলেছে, যে দর্শন মনে করেন সম্পত্তির অধিকার একেবারেই পবিত্র। এই বলেই কুমার মঙ্গলমের উপহাস ছিল, দিস মাইট হ্যাভ বিন ভ্যালিড in the days of Gladstone, but Gladstone's own country, Great Britain, has no value for it anymore. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি CM সিকরি তখন কেন বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেই চিঠিটি লিখেছিলেন, এই ধরনের উক্তির প্রেক্ষাপটে তার হৃদয়ঙ্গম করতে আদৌ অসুবিধা হয় কি? আজকে এ পর্যন্তই থাক। কাল সংঘাতের পর্বের সম্ভবত শেষ কিস্তি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। নমস্কার।